সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, আজকের কেমন আছেনের একটি চমৎকার একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা সবাই চাই আমাদের তারুণ্য, আমাদের এই যে কম বয়সের যে সৌন্দর্য, সব কিছুই আমরা যেন দীর্ঘদিন উপভোগ করতে পারি, দীর্ঘদিন যেন ধরে রাখতে পারি। আমরা কখনো কখনো এরকম কথায় কথায় বলি যে এইজ ইজ জাস্ট এ নাম্বার, কিন্তু আসলে এইজ কি আসলেই জাস্ট এ নাম্বার? সব সময় বা সবার ক্ষেত্রে কিন্তু হয় না। আমাদের বয়স বাড়তে থাকে, বয়স বাড়তে বাড়তে আমরা ক্রমশই বার্ধক্যের দিকে এগুতে থাকি। কিন্তু হ্যাঁ, এইজকে জাস্ট এ নাম্বার আমরা বলতে পারি যদি আমরা সেই আমাদের তারুণ্যকে আমরা শরীর ও মনে ধারণ করতে পারি, তাহলেই। তো আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের আজকের বিষয়টি হচ্ছে যে তারুণ্য ধরে রাখতে প্লাস্টিক সার্জারি। আমরা প্লাস্টিক সার্জারি শব্দটার সাথেও পরিচিত। আমরা ধরে নিই যে আমরা আমাদের চেহারায়, সৌন্দর্যে, শরীরে, গঠনে কোথাও কোনো ত্রুটি হলে এটা ঠিক করে দেবে প্লাস্টিক সার্জনরা। এখন আমাদের এই জানাটা কতটুকু ঠিক বা আরও কিছু জানার ব্যাপার আছে, সেগুলোই আমরা আজকে শুনব। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন দেশের একজন অত্যন্ত প্রতিশ্রুতিশীল তরুণ সহকারী অধ্যাপক প্লাস্টিক সার্জারির ডাক্তার শারমিন আক্তার সুমি। ডাক্তার শারমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং চমৎকার একটা ইন্ট্রোডাকশনের জন্য। আচ্ছা, আমরা ডাক্তার শারমিনের সাথে তো আমরা পরিচিত হলাম। আমরা বলেছি তিনি সহকারী অধ্যাপক, তিনি কাজ করছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আপনাদের এটা বাংলাদেশের শুধু না, সম্ভবত এশিয়ারই একটি বা পৃথিবীতে একটা অন্যতম বৃহত্তম এই সাবজেক্টের উপরে। হ্যাঁ, বেসিক্যালি বার্ন এবং প্লাস্টিক সার্জারির এত বড় হসপিটাল আর কোথাও নেই। তার আরেকটা বড় কারণ, এত বেশি পোড়া রোগীও কোথাও আসলে নেই। চায়নাতে আছে, সেটাও অনেক ছোট, 300 বেডের। বাংলাদেশে সবচেয়ে বড়, যেহেতু 500 বেডের ইনস্টিটিউট। তো সেটারই একজন গর্বিত স্টেক হোল্ডার আপনি কাজ করছেন এবং রোগীদেরকে সেবা দিচ্ছেন। আমরা একটু আপনার কাছে জানতে চাই, তারুণ্য ধরে রাখতে প্লাস্টিক সার্জারি আমাদের আজকের বিষয়, এটি সম্পর্কে আমাদেরকে একটু প্রাথমিক ধারণা দিন প্রথমে। আচ্ছা, প্রথমে যেটি আসলে বলছিলেন আপনি, মনে এবং শরীরে তারুণ্য ধরে রাখার প্রথম বিষয়ই হচ্ছে যে মনে সেটাকে আগে ধারণ করতে হবে এবং সেটা রিফ্লেকশনই শরীরে আসবে। তারপরেও অনেক সময় দেখা যায় আসলে শরীরের সমস্ত টিস্যুই তো বয়সের সাথে সাথে তার একটা এজিং প্রসেস থাকে এবং এই এজিং প্রসেসের কারণে বা বয়সের জন্য যে ছাপগুলো আসলে পড়ে, কারো কিছু আগে পড়ে, কারো একটু পরে পড়ে। কিন্তু একটু খেয়াল করলেই কিন্তু দেখা যায় যে আমাদের যারা একটু গ্রামে থাকে বা যারা একেবারেই রোদে ঘামে সবসময় ব্যস্ত থাকে, নিজেদের যত্ন ওভাবে করতে পারে না, তাদের বলিরেখাগুলো কিন্তু একটু আগে চলে আসে। সেই রকম যত্ন করলে সেটা পিছিয়ে রাখা সম্ভব। এটা তো আরো ভালো দেখতে পাচ্ছি আমরা যখন শাহরুখ খানকে দেখছি, মাধুরী দীক্ষিতকে দেখছি, আমাদের দেশের জয়া আহসানকে দেখছি, এরকম অনেকেই দেখছি যারা আসলে মনে হচ্ছে যে যত দিন যাচ্ছে তত আরো বেশি তরুণ হচ্ছেন ওনারা। তো সবকিছু ঝলমলে হচ্ছেন। তো সবকিছুর সাথেই আসলে তারুণ্য ধরে রাখতে মনের মধ্যে তারুণ্য আগে ধরে রাখতে হবে এবং তারপরে নিজের প্রতি একটু যত্নশীল হতে হবে। তখনই আসলে আমরা একটু সহায়ক ভূমিকা পালন করতে পারবো যে তাকে মানে প্লাস্টিক সার্জারির মাধ্যমে আরও কিভাবে এগিয়ে দেওয়া যায় বা আরও কিভাবে তাকে প্রেজেন্ট করা যায় সুন্দরভাবে সেই জায়গাটা থেকে। এবং সেটার জন্য বেসিক্যালি আমাদের যে সবসময় অপারেশনই করতে হয় তা না, আমাদের নন ইনভেসিভ কিছু প্রসিডিউরেরও আমরা শরণাপন্ন হই। কখনো কখনো দেখা যায় অনেকে একটু আগেই এজিং শুরু হয়ে গেলে তাদের ওইটা দিয়ে শুরু করতে হয়, কিন্তু পরবর্তীতে হয়তো সার্জারির শরণাপন্ন হতে হয়। আমরা স্টেপ বাই স্টেপ বোধহয় এই গল্পতে ঢুকতে পারবো। ঠিক আছে। আচ্ছা, প্রথমে যে জিনিসটা আমি জানতে চাই সেটি হচ্ছে যে ধরেন আপনি একটা কথা বলেছেন যে বলি রাখার বিষয়টি, এবং এই যে যাদের কথা বললেন যে ভারতের যে নায়ক শাহরুখ খান আছেন বা বাংলাদেশের জয়া আহসান, যারা খুব সাকসেসফুলি তারা এই কাজটি করতে পারছেন এবং আমরা তাদেরকে দেখে মুগ্ধ হই যে 50 ঊর্ধ্ব বয়সে একজন মানুষ কিভাবে এতটা তরুণ থাকেন। তো এই যে বলি রেখা বা চামড়ার যে ত্বকের কুঁচকে যাওয়া, ঝুলে পড়া, এইগুলোকে কিভাবে ধরে রাখা যায় বা সোজা রাখা যায়?
জি, অনেক ধন্যবাদ। বেসিক্যালি ত্বকের জন্য সবচাইতে বড় বেসিক যে বিষয় বা বলা যেতে পারে যে প্রত্যেকটা মানুষের আসলে যত্ন নেওয়া উচিত, সেই যত্নটার প্রথম তিনটা জিনিসই হচ্ছে, এক হচ্ছে ময়শ্চারাইজ করা বা তারুণ্যকে ধরে রাখার জন্য বা স্কিনের হেলথের প্রতি কেয়ার, যদি বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে যে সেটাকে যথেষ্ট পরিমাণে আর্দ্রতা দিতে হবে, তাকে প্রচুর পানি খাওয়ার মাধ্যমে হোক কিংবা রোদ থেকে তাকে রোদের যে ড্যামেজিং যে ফ্যাক্টরগুলো সেটা থেকে একটু দূরে রাখতে হবে। সেটার জন্য আমরা যেটা বলি সানব্লক ব্যবহার করার কথা। এবং অন্য সবচাইতে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভেতর থেকে আমি খাচ্ছি যা তার ভেতরে যেন স্কিন যথেষ্ট পরিমাণে পুষ্টিকর উপাদান পায়। এই তিনটা জিনিস কিন্তু আমাদের প্রত্যেকের মেনটেন করলে তারপরের যে এফেক্টগুলো, যে শরীরের যে কোলাজেনগুলো, সেগুলো একসময় আসলে একটু বার্ধক্যের কারণে দেখা যায় যে এটাই বলিরেখা তৈরিতে হেল্প করে। এই কোলাজেনগুলোকে আমরা যদি প্রাথমিক অবস্থায় যখনও কোনো সমস্যা তার ডেভেলপ করেনি কিন্তু 40+ হয়েছে বা কারো কারো 30তেও হতে পারে, তখনই যদি মনে করে যে না আমার একটু আর্লি বলিরেখা বা ফাইন রিঙ্কেল একদম ছোট চিকন আসছে, বিশেষ করে আমরা যখন একটা ছোট বাচ্চাকে দেখি, আমি যখন আমার ছেলেকে বলি বাবা উপরে তাকাও, সে অনেক উপরে তাকালেও তার ফোরহেডে কোনো রিঙ্কেল পড়ে না বা বলিরেখা পড়ে না, কিন্তু আমরা একটু হাসলেই দেখি যে আমাদের চোখের কোণে একটু ক্রাউস ফিট বা ভাঁজ পড়ে যাচ্ছে, গালের পাশে নাকের পাশে একটা রেখা পড়ে যাচ্ছে, কপালে দাগ পড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো যখনই আসা শুরু করে তখনই কিছু ইন্টারফেয়ার করার পদ্ধতি আছে, যেমন হচ্ছে আমরা লেজার করতে পারি। লেজার নিয়ে আসলে অনেক ভুল ধারণা আছে, ভয় আছে যে এটা একটা আলো দিয়ে এগুলো ক্যান্সার হয় কিনা, রেডিয়েশন কিনা, কিন্তু লেজারটা আসলে অনেক ফিজিওলজিক্যাল বলা চলে। কারণ হচ্ছে লেজারটা ওই কোলাজেনের উপরে, নির্দিষ্ট ফাইবারের উপরে, নির্দিষ্ট পিগমেন্টের উপরে কাজ করে, তাকে ছোট আঘাত করে, সেই আঘাতগুলোতে শরীরে যে কোনো আঘাতে সেটার একটা রেসপন্স তৈরি হয় এবং সেইখানে ফাইব্রোসিস হয়। এই যে আঘাতের জন্য ফাইব্রোসিস হচ্ছে, সেটা দেখা যাচ্ছে মাইনর ফাইব্রোসিসের মাধ্যমে স্কিনটাকে টান করছে। এর পাশাপাশি আমরা পিআরপি দিতে পারি। পিআরপিটা নিজের রক্ত থেকেই আসলে প্লাটিলেট রিচ প্লাজমাটা তৈরি করে, সেটা যখন আমরা ফোরহেডে কিংবা ফেসে অ্যাপ্লাই করি তখন দেখা যায় যে তার স্কিনটা গ্রোথ ফ্যাক্টরে, নিজের শরীরের গ্রোথ ফ্যাক্টরগুলোই তার এইসব জায়গায় কাজ করে সেটাকে অনেক বেশি স্মুথ করছে, অনেক তারুণ্যদীপ্ত করছে। এবং বলিরেখাগুলো দেখা যাচ্ছে যে যেটা হয়তো আরও আগে আসতো বা আর কিছুদিন পরে আসতো, সেটাকে অনেক আরও পরে পাঠাচ্ছে বা দেরি হচ্ছে। এর বাইরেও দেখা যায় যে 40 পরে দেখা যাচ্ছে যে হ্যাঁ এগুলো সে করেছে, তারপরেও মনে হচ্ছে যেন বলিরেখা 80 সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব দ্রুতই উনি যদি নিয়মিতভাবে বটক্স ব্যবহার করে, তাহলে যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলোকে আসলে নার্ভ এন্ডিংগুলোকে প্যারালাইজ করে দিয়ে টেম্পোরারিভাবে সেটাকেও বলিরেখাটা, এবং নিয়মিত ব্যবহার করলে দেখা যায় একসময় সেটা পার্মানেন্টলি আর ভাঁজ করতে পারে না। তবে অবশ্যই একটা বিষয় প্রযোজ্য যে সেটা সঠিক হাতে করতে হবে এবং সঠিক মাত্রায় করতে হবে, না হলে দেখা যায় যে বিপদ হয়ে যাওয়ার একটা ঝুঁকি থেকে যায়। কিন্তু মানুষের আবারও সেই একই প্রশ্ন যে এই বোটক্স আসলে ক্ষতিকর কিনা। আসলে বটক্সের কোনো সঠিকভাবে ব্যবহার করতে পারলে কোনো ক্ষতিকর কিছু নেই। বিষয়টা নির্ভর করছে যে আসলে আপনি কতটা এক্সপার্ট হ্যান্ডে নিচ্ছেন। কিন্তু অ্যাজ এ ট্রিটমেন্ট, অ্যাজ এ মেডিকেশন এটার তেমন কোনো, আর দ্বিতীয় কথা হচ্ছে তেমন কোনো ক্ষতিকর নেই। কিন্তু একটা যেটা, এটা তো আসলেই থাকছে 6 থেকে 5 থেকে 6 মাস বা কারো ক্ষেত্রে নিয়মিত ব্যবহারে হয়তো বছর খানেক থাকে। নিয়মিত আমরা সাধারণত 4 মাস পরেই একটা ফলোআপের কথা বলি, প্রয়োজনে 6 মাস পর্যন্ত কাজ চালানো যেতে পারে। তবে বছর 2 বা 3 যদি নিয়মিত দিতে থাকে আর কি, 6 মাস অন্তর দিচ্ছে বা প্রতি বছর একবার দিচ্ছে, তাহলে কিন্তু দেখা যায় যে অনেকখানি পরবর্তীতে হয়তো আর এত ফ্রিকোয়েন্ট লাগছে না, বছরে একবার করে দিলেও হচ্ছে। নিয়মিত দিতে থাকলে দেখা যায় যে একটা সময় এটা বেশ লম্বা সময় ধরে কাজ করতে থাকে এবং পার্মানেন্ট হয়ে যেতে পারে। আচ্ছা, আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে সৌন্দর্য ধরে রাখা বা সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা অনেক সময় নাকটাকে একটু শার্প করি, রাইনোপ্লাস্টি যেটাকে বলে।
এই চিকিৎসা পদ্ধতিটা সম্পর্কে জানতে চাই, এটা কিভাবে আপনারা করে থাকেন? এটা কি কোনো কাটাছেঁড়ার ব্যাপার কিনা? নাকটা কি কেটে শার্প করা হয় পেন্সিল কাটার মতো করে, নাকি অন্য কোনো পদ্ধতি আছে? এটাও খুবই চমৎকার প্রশ্ন এবং খুবই কমনলি আসে, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছু কাটাছেঁড়া আছে, কিছু কাটাছেঁড়া ছাড়াও আছে। কেউ কেউ চাচ্ছে যে আমি কাটতে চাই না, কিন্তু এটা শার্প করলে কেমন লাগে একটু দেখি, বা আমরা তো একটু মেকআপ করি, মেয়েরা যেহেতু মেকআপ করে তারা বিভিন্ন ধরনের কন্ট্রোলিং উপকরণ ব্যবহার করলে যেরকম সুন্দর লাগে এরকম ভাবে করা যায় কিনা। তো সেই ক্ষেত্রেও সাময়িক একটা সমাধান আছে কাটাছেঁড়া ছাড়া, সেটা হচ্ছে ফিলার। ফিলার ব্যবহার করলে দেখা যায় যে বেশ, এটাও টেম্পোরারি, 6 মাস থাকছে, 6 মাস অন্তর অন্তর কেউ চাইলে নিতে পারছে, বা চাইলে এটাই কন্টিনিউ করে যেতে পারে। আবার কেউ যদি মনে করেন আমি ফিলারটা বাইরের থেকে না নিয়ে নিজের বডি থেকে নিব, সেই ক্ষেত্রে তার বডির থেকে ফ্যাটটাকে আমরা ফিলারের মতো করে তৈরি করে সেটা দিতে পারি। আর এছাড়া হচ্ছে যে নোজ জব আসলে অনেক ধরনের, আমাদের কাছে শুধু মনে হয় যে বোচা নাকটাই বোধহয় খারাপ বা শার্প হলেই ভালো লাগে, কিন্তু তা না। অনেক সময় দেখা যায় কারো কারো নাকের বেইসটা একটু ছড়ানো থাকে, বা টিপটা ধারালো না হয়ে টিপটা একটু ভোঁতা, তো সেই সমস্ত ক্ষেত্রে আমাদের আসলে অপারেশনের সাহায্য নিতে হয়, এবং সেই ক্ষেত্রে আসলে কাটাটা এরকমভাবে হয় যে ওটা খুব বেশি দেখা যায় না বা বোঝা সম্ভব না খুব কাছে না গেলে। তো আমরা তখন নাকটাকে মোটামুটি খুলেই ফেলি, এরকমভাবে ইনসিশন দিয়ে উপরের অংশটুকে সরিয়ে আমরা ভেতরের যে কার্টিলেজগুলো আছে সেটাকে রিঅ্যালাইনমেন্ট করি, কখনো কখনো অন্য জায়গা থেকে কার্টিলেজ এনে দেই। আর ইমপ্লান্ট যেটাকে বলা হয় যে বাইরে থেকে সিলিকনের, সেটারও সাহায্য নিতে পারি, এবং কখনো কখনো অ্যালার বেস রিডাকশন যেটাকে বলা হয় যে বেসটাকে একটু চিকন করে দিলে দেখা যায় যে নাকটা অটোমেটিক শার্প লাগে। তো এই কাজগুলো মানে মোটা দাগে শুধু অ্যাস্থেটিক পারপাসে বা সৌন্দর্য বর্ধনের জন্য এই কিছু কাজ করলেই অনেকখানি ইমপ্রুভ করে যায়। বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, মানে একদম নাক কেটে খুলে আবার সেটাকে রিপেয়ার করে দেয়া হচ্ছে, কিন্তু ওরকম ভাবে দাগ বোঝাই যায় না, বলা চলে দাগ বোঝা যায় না। মানে সামনে কোনো স্কার হবে না? না, একদমই না, সামনে একদমই কোনো স্কার হবে না। এবং যেটা হয় সেটা হচ্ছে একেবারে ভিতরে, নাকের ভেতরের দিকে কাটা হয় বা নিচে বেইজে, এই জায়গাগুলো আসলে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে বের করে সেই দাগ দেখতে হবে কেউ যদি দাগ খুঁজতে চায়। আচ্ছা, তা তো খুবই ভালো। তার মানে এরকম আসলে করা যায়, এবং আমাদের দেশে অনেকেরই, আপনার আশেপাশে অনেককেই দেখবেন, কিন্তু আপনি জানেন না হয়তো যে আগে একটু অন্যরকম লাগতো, এখন অনেক ভালো লাগছে, হয়তো এ ধরনের জব করেছে সে নোজ জব যেটাকে বলা হয়। ওকে, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে লাইপোসাকশন। মানে দেখা গেল যে একটু আমাদের বাঙালিদের ক্ষেত্রে যেটা হয় আর কি, একটা সময়ের পরে সেন্ট্রাল ওবেসিটি, মানে শরীরের মাঝ বরাবর বাড়তে থাকে ভুঁড়ি যেটাকে বলে আর কি। তো এই যে ভুঁড়ি বের হতে থাকে, বেড়ে যেতে থাকে, বড় হতে থাকে, তো সেটাকে আবার দেখতে, সেটাও কিন্তু একটা এজিং এর একটা সাইন, এবং দেখতে বয়স্ক লাগে। কিন্তু আবার যখন এটা কমে যায় বেশ টান টান, বেশ তারুণ্য, ঝলমল, সুন্দর। তো এখন আপনারা লাইপোসাকশন করেন, এই বিষয়টা আসলে কিরকম, কিভাবে করেন সেটা একটু জানতে চাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে মেয়েদের আর ছেলেদের ওবেসিটিটা একটু ডিফারেন্ট হয়। মেয়েদেরটা হয়, হ্যাঁ মেয়েদেরও পেটে হয়, উপরের পেটের থেকে নিচের পেটে বেশি হয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে উপর থেকেই শুরু হয় এবং আরো বেশি হচ্ছে ভেতর থেকে শুরু হয়। কারণ হচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে পেটের মাসেলে যত না, মাসেলের উপরে যত না জমে, তার থেকে ওমেন্টাল ফ্যাটটা, মানে একদম পেটের ভেতরের যে চর্বিটা, ভিসেরাল ফ্যাট, ওগুলো অনেক একটু বেশি হয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে দেখা যায় অনেক সময় লাইপোসাকশন তাদেরকে খুব বেশি সহায়তা করতে পারে না। তবে মেয়েদের ক্ষেত্রে লাইপোসাকশন খুব চমৎকার রেজাল্ট দেয়। তবে মজার বিষয় হচ্ছে যে আমরা যখন ছেলেদের নিয়েও, ছেলেরা আমাদের দেশে তো আসলে এখনো অত বেশি সচেতন না, কিন্তু বাইরের কান্ট্রিতে, হ্যাঁ বাইরের কান্ট্রিতে আমরা যখন কনফারেন্সে যাই, ওরা দেখায় যে 6 প্যাকস কিভাবে আসলে লাইপোসাকশন করেও করে ফেলা যায়। তো সেই রকম বেশ কিছু প্রসিডিউর আসলে আছে যেটা মানে রেজাল্টটা দীর্ঘমেয়াদে পাওয়ার জন্য প্রযোজ্য। লাইপোসাকশন, এই বিষয়টা নিয়ে আরো কথা বলার আছে, অনেক কিছু জানতে হবে। আমরা একটা ব্রেকে যাই। প্রিয় দর্শক, আমরা একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো এই চমৎকার আলোচনায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। আজকে আমরা কথা বলছি তারুণ্য নিয়ে। বয়স তো হয়,
কবির সুমনের একটি খুব বিখ্যাত গান আমরা আমাদের তারুণ্যে খুব শুনতাম, এখনও নিশ্চয়ই অনেকেই শোনেন। বয়স আমার মুখের রেখায় শেখায় আজব ত্রিকোণমিতি, কমতে থাকা চুলের ভাঁজে মাঝ বয়সের সংস্কৃতি। মুখের রেখা, চুল পড়ে যাওয়া, আমরা আজকে এসব নিয়ে কথা বলছি কিন্তু। এবং খুব চমৎকারভাবে গানটার মধ্যে আমাদের এইজিং প্রসেসের যে বিষয়গুলি, যে আমাদের শরীর এবং মনে যে প্রতিক্রিয়াগুলো হয়, সেই কথাগুলো বলা ছিল। আজকে আমার এই অনুষ্ঠান করতে করতে গানের কথাটা খুব মনে পড়ছিল। তো আমরা তো তারুণ্য ধরে রাখতে চাই এবং সবাই চায়, কেউ আসলে বুড়ো হতে চায় না, কিন্তু তার তো কিছু নিয়মকানুন আছে, কিছু কায়দা আছে। আমরা কিভাবে কী কী জীবনযাপন করলে সেটা নিয়ে একটু পরে কথা বলবো। আমাদের চিকিৎসকের হাতে কী আছে সেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আছেন আমাদের সাথে ডাক্তার শারমিন আক্তার সুমি, তিনি সহকারী অধ্যাপক, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। আমরা কথা বলছিলাম লাইপোসাকশন নিয়ে। আচ্ছা, লাইপোসাকশন অপারেশন যখন আপনারা করেন, রুগীকে কতদিন হাসপাতালে থাকতে হয়? আচ্ছা, খুবই চমৎকার প্রশ্ন। লাইপোসাকশন, শুধু লাইপোসাকশনের জন্য আমরা এখন যে প্রসিডিউরগুলো যেভাবে করি, সাধারণত হসপিটালে ভর্তি থাকারই প্রয়োজন হয় না। আমরা আসলে একটু সিডেশনের কথা বলা হয়, অ্যানাস্থেসিওলজিস্টের সহায়তায় ওই সময়টার জন্য ওনাকে পেন ফ্রি রাখার জন্য কিছুটা ঘুমের ওষুধের আওতায় থাকে, ওনারা এমনভাবে প্রস্তুত করে দেন। আমরা ওই 1 ঘন্টা বা 40 মিনিট যে সময়টুকু লাগে ওই সময় উনি পেন ফ্রি থাকে। এরপরে উনি সম্পূর্ণ অ্যাওয়াক বা জেগে যান এবং কিছুক্ষণ হসপিটালে স্টে করে উনি চাইলে চলে যেতে পারেন। তবে যদি এক্সটেন্সিভ অনেকখানি এরিয়াতে কেউ করতে চায়, পুরো বডিতে, যেটাকে আমরা 360 ডিগ্রি লাইপোসাকশন বলে থাকি, সেই ক্ষেত্রে আমরা কখনো কখনো তাকে হসপিটালে ভর্তি থাকার 1 দিন হলেই সেক্ষেত্রে হয়ে যায় সাধারণত। আচ্ছা, তো সেটা কি কেটে করেন নাকি ফুটো করে করেন? লাইপোসাকশন সবসময় ফুটো করে করা হয় এবং যত জায়গায় করা হোক না কেন বিভিন্ন পয়েন্ট আছে, আসলে সেই পয়েন্টগুলো দিয়ে আমরা লম্বা ক্যানুলা ঢুকিয়ে চর্বিগুলোকে ভেঙে ভেঙে নিয়ে আসি। খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং। এবং এটা প্রথমে শুনি মনে হচ্ছে মানে আমি একটু করে ফেলি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে লাইপোসাকশনের ইনিশিয়ালি বা ইমিডিয়েট ইফেক্টের থেকে এটা সময়ের সাথে সাথে ইফেক্টটা, সব জায়গায় সময়ের সাথে সাথে ইফেক্ট কমতে থাকে, এই ক্ষেত্রে ইফেক্টটা বাড়তে থাকে। কারণ এটাকেও বডির ফিজিওলজিটাকে খুবই করা হয়। আমরা ফ্যাটগুলোকে ভেঙে দিলে যেটা হয় যে ফ্যাট কিছু তো বের হয়ে আসছে, তখনই একটা শেপ আসে, কিন্তু সময়ের সাথে সাথে এই ভাঙা ফ্যাটগুলো যখন ফাইব্রোসিস তৈরি করে তখন দেখা যাচ্ছে যে ওটা শেপে আরও ভালো আসে। তবে এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে অনেকেই ভাবে যে আমার অনেক বেশি ওজন, আমার লাইপোসাকশনের মাধ্যমে কয় কেজি কমিয়ে দিতে পারবেন আপনি আমাকে, আমাদের নিয়মিতভাবে এই প্রশ্ন করেন। তো আসলে আমরা তাদের জন্য দুঃখজনক যে সংবাদটা দেই সেটা হচ্ছে যে এটা আসলে আপনার ওজন কমাবে না, আপনাকে শেপে নিয়ে আসবে, একটা বডি কন্ট্যুরিং একটা প্রসিডিউর, ওয়েট রিডাকশনের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট না। ওকে, আরেকটা কাজ আপনারা করেন সেটা হচ্ছে যে অ্যাবডোমিনোপ্লাস্টি, সেটা কি জিনিস? আচ্ছা, এটা এটা অনেক ক্লায়েন্টই ভাবে বা অনেক রোগীরাই ভাবে যে লাইপোসাকশন করলেই আমার হয়ে যাবে কারণ চর্বিটা আছে, কিন্তু বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রেও হয়, সেটা হচ্ছে যে আমরা অনেকেই আশেপাশে দেখবেন যে মনেই হবে যে সে অনেক মোটা, কিন্তু দেখছে সে শুয়ে পড়ছে যখন, তখন পেটটা আর অত বড় থাকছে না, তো দাঁড়ালেই পেটটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে, পেটের যে মাসেলগুলো এগুলো আসলে একটু উইক হয়ে যায়, স্পেশালি প্রেগনেন্সির সময়ে, প্রেগনেন্সি পরবর্তী সময়ে মাসেলটা যখন উইক হয়ে যায়, তখন সে যখন দাঁড়ায় তখন মাসেলটা আসলে সেইভাবে আগের মতো প্রেশার দিয়ে পেটটাকে ধরে রাখতে পারে না। সে কারণে দেখা যায় যে পেটের মাসেল দুর্বলতার কারণে এবং এক্সেস একটা ফ্যাট অনেক সময়ই থাকে প্রেগনেন্সি পরবর্তীকালীন সময়, এই দুটা জিনিস যখন থাকে তখন শুধু লাইপোসাকশন করে চর্বিটা কমিয়ে দিলেও মাসেল যেহেতু উইক আছে, সে দাঁড়ালে আবার সেই বড় পেট মনে হবে। এই কারণে আমরা যেটা করি যে সিজারিয়ান সেকশনের জন্য যে অপারেশনটা হয় সেই দাগটা বরাবরই আমরা হয়তো একটু আরও বেশি করে নিই এবং সেটা দিয়ে আমরা উপরের পেটের অংশটাকে একেবারে ফ্ল্যাপ তোলার মতো বা সুরঙ্গ করার মতো ওটা নিচ দিয়ে গিয়ে একেবারে পেটের মাসেলটাকে টাইট করে দেই এবং টাইট করে দেওয়ার পর এক্সেস যে ফ্যাটি অংশটুকু আছে বা স্কিন, চামড়া সহ ঝুলে আছে, ওই অংশটুকু কেটে ফেলে দেই। তো সেই ক্ষেত্রে এই
পেটের মানে অপারেশনের পরে মহিলারা বা মায়েরা স্পেশালি আমাদেরকে অনেক ইয়াং এজেই তো অনেকে বেবি নিয়ে ফেলেন, তারপরে এই ধরনের সমস্যায় ভোগেন। ওনারা কি চমৎকারভাবে যে আসলে ফিডব্যাক দেন, এত খুশি হন যে আপনি আমার পেটটা এত সুন্দর করে দিয়েছেন যে আমি ভাবতেও পারিনি। তো এটা আসলে ম্যাজিক্যাল রেজাল্ট, এবং এগুলো আমাদের এখানে হরহামেশাই হচ্ছে। আমরা নিজেরাও আগে এত বেশি দেখিনি, কিন্তু এখন অনেকেই আসলে উৎসাহী হচ্ছে এবং ভালো রেজাল্ট পাচ্ছে। মানুষের সুস্থ হওয়া, ডাক্তারদের কাজ তো আসলে মানুষের সুস্থতা নিয়ে, তো সুস্থ হওয়াটা মানুষের একটা প্রয়োজন, এটা নিড। কিন্তু এরপরে মানুষের একটা ওয়ান্ট থাকে, আমি সুন্দর হতে চাই, এবং কম বেশি সব মানুষেরই সেটা থাকে, সে সুন্দর হতে চায়। এবং আমার ধারণা যে একটা মানুষ যখন সে নিজের পছন্দ মতো সুন্দর হতে পারে, সে যেটা চেয়েছিল, সেটা তার জন্য খুবই মানে চমৎকার একটা অভিজ্ঞতা, ভেরি নাইস এক্সপিরিয়েন্স। সে হয়তো তখন আপনারা আরো ভালো ফেস করেন এটা, রোগীরা আপনাদের কাছে এসে বলে তাদের অনুভূতিটা অন্যরকমের, আমি কত সুন্দর হয়ে গেলাম। এবং এটা কি আসলে কেমন আপনারা কি পান যে এরকম কম বয়সী মেয়েরা বেশি আগ্রহী এসব ব্যাপারে, নাকি মাঝ বয়সী যারা আছেন তারাও এটা ব্যাপারে আগ্রহী? না, একেবারেই না। শুধু কম বয়সী, যে আমার কাছে আজকে যেমন এসেছেন একজন, ওনার বয়স 56 ইয়ার্সে একজন মহিলা, তিনি এখনো জব করছেন এবং তিনি চাচ্ছেন যে তাকে সুন্দর দেখাক, এবং মানে আমরা অ্যাপ্রিসিয়েট করি। আগে হয়তো এই রোগী ইনারা হয়তো দেশের বাইরে চলে যেত, কিন্তু এখন কিন্তু অনেকেই সচেতন, এবং দেখা যাচ্ছে ওনার একটা দুটো প্রসিডিউর যে করছে তা না, হ্যাঁ বেশ কিছু প্রসিডিউরই করছে, এবং নিজে থেকেই পুরো তার চাহিদাটা পরিষ্কার করে বলছেন যে এরকম হলে এটা আমি চাই, এবং আমার জন্য হলেও চাই, এইরকম বিষয়টা। গত 20-30 বছরে তো আসলে আমাদের বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থার একটা পরিবর্তন হয়েছে। মানুষ আগে তার বেসিক যে চাওয়াগুলো ছিল, যে নিডগুলো ছিল, সেগুলো তারা পূরণ করতেই হিমশিম খেত। এখন সেগুলো মানুষের অনেকটা আয়ত্তে চলে এসেছে। এখন মানুষ তার ওয়ান্টগুলো নিয়ে ভাবছে, তার চাওয়াগুলো, তার পরের ধাপে যেগুলো, যখন মানুষের বেসিক নিডটা ফিল আপ হয়ে যায়, তখন সে তার পরের ধাপের বিষয়গুলোকে সে চায়। এগুলো তো হচ্ছে তার ওয়ান্ট। এবং এই চাওয়াটা, এবং এখন কিন্তু বাংলাদেশে যেটা আপনি বললেন যে আগে খুবই অল্প সংখ্যক মানুষ হয়তো এটা নিয়ে ভাবতো এবং তারা বিদেশ যেত, এখন কিন্তু অনেক বেশি সংখ্যক মানুষ। এবং আমরা দেখছি মানে অদ্ভুত রকমের, আমাদের কাছে গার্মেন্টস কর্মীরাও আসছে, আমাদের কাছে মসজিদের ইমাম সাহেব তার স্ত্রীকে নিয়ে আসছে, এরকমও হয়। এবং মানে একটা রিভলিউশন মনে হয় আমার কাছে। এটা আসলে মানুষের, এই যে বললাম যে যখন সামাজিক পরিবর্তন হয়, অর্থনৈতিক পরিবর্তন হয়, মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে থাকে, এবং বিশ্বায়নেরও একটা প্রভাব আছে, একটা বড় প্রভাব আছে। এবং মানুষ যখন খুব তার চিন্তাটাকে সে যখন প্রগতিশীল করে, তখন কিন্তু তার নতুন নতুন ভাবনা তার ভিতরে কাজ করে, যে হ্যাঁ এটা তো সারা পৃথিবীতে এরকম হচ্ছে, বা অন্যদেরকে সে দেখছে, দেখে সে উৎসাহিত হচ্ছে। এটা একটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস অ্যাকচুয়ালি। এবং সামনের দিনগুলোতে আরও কিন্তু মানুষের এই চাওয়াগুলো বাড়বে। এবং আমরা আজকে আমরা জানি যে আপনারা রিকনস্ট্রাকশন সার্জারি করেন, যেটা কিনা হচ্ছে যে অনুষা, কিন্তু আজকে আমরা যেহেতু তারুণ্য ধরে রাখার বিষয়গুলো নিয়ে কথা বলছি, সে কারণেই আমাদের আজকের আলোচনার বিষয়গুলো কিন্তু এই যে সৌন্দর্য বৃদ্ধি নিয়ে। আচ্ছা, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে বয়স হলে মানুষের ডাবল চিন হয়, চিনগুলো দিকে ঝুলে যায়, নিচ থেকে বেড়ে যায়। তো এই যে ডাবল চিন, সেটাকে আপনারা আবার অনেক সময় দেখা যায় ডাবল চিন থেকে সিঙ্গেল চিন করে বলতে পারেন, এবং একজন মানুষের সুন্দর তারুণ্যদীপ্ত একটা চেহারা চলে আসে আবার। এই কাজটা কিভাবে করেন? এইটা হচ্ছে খুবই মানে এবং ম্যাজিক্যাল একটা বিষয়। সেটা হচ্ছে যে যে ডাবল চিন আছে, তার ডাবল চিনে সরিয়ে দিতে পারলে কিন্তু পুরো শেপটাই বদলে যায়, চেঞ্জ হয়ে যায়। এবং ইনফ্যাক্ট তার আগের ছবি এবং পরের ছবি মিলালে মনে হবে যেন 10 থেকে 20 বছর বয়স কমে গিয়েছে, এরকম একটা জিনিস। এবং সত্যি কথা হলো যে এইজিং এর একটা ট্রাইগন থাকে, যেটার মাথা উপর দিকে নিচের দিকে হচ্ছে, মানে নর্মালি হচ্ছে যে উপরের দিকে থাকে বেসটা, নিচের দিকে ত্রিকোণাকৃতি থাকে। যখন বয়স বাড়তে থাকে জাস্ট উল্টে যায়, অর্থাৎ বেসটা নিচের দিকে চলে আসে, এই কারণে আমাদের নিচটা একটু ব্রড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আসলে বেশ কিছু জিনিস কাজ করে। প্রথম কথা হচ্ছে প্রথম দিকেই যদি প্রাথমিক অবস্থায় একটু একটু হচ্ছে ডাবল চিন, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রক্রিয়ায় যেতে পারি, যেমন তার জন্য রেডিও ফ্র্যাকশন বা আরএফ টেকনোলজি আছে, কিছু কুল স্কাল্পচার, মানে আমরা মেশিনারিজের সহায়তা নিতে পারি।
তারপরেও কিছু লাইপোলাইটিক ইনজেকশন আছে, সেটা ইনজেকশন দেওয়ার মাধ্যমে লোকালি ফ্যাট ডিস্ট্রাকশন করে এটা কমিয়ে দেওয়া যায়। তারপরেও যদি মনে হয় না আমি আরেকটু ভালো কিছু চাই বা মনে হচ্ছে যে অত মন মতো হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু খুব লাইপোসাকশনের যে প্রসিডিউরটা এই ক্ষেত্রেও খুব করা যায়। এবং এই ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে ওই যে প্রথমেই বোঝা যাবে না, প্রথমে একটা ফোলা ফোলা ভাব থাকবে, কিন্তু মাসখানেকের মধ্য থেকে 6 মাসের মধ্যে এত চমৎকার একটা রিমডেলিং হয় এবং ওই যে ট্রমাগুলো হয়, ওই ট্রমা মানে লাইপোসাকশনে যে আমরা ফ্যাটটা ভাঙছি, সেই ফ্যাটটা ভাঙার পরে সেটা যখন ফাইব্রোসিস হচ্ছে স্কিনটাকে টেনে ধরছে, যার আগে একটু স্কিনটা ঝুলে থাকতো, ফ্যাটটা তো বের হয়েছে কিন্তু স্কিনটা একটু ঝুলে থাকতো, সেটা কিন্তু টান টান হয়ে তার মুখের সাথে লেগে যাচ্ছে বা নেকের সাথে লেগে থাকছে। তো এই রেজাল্টটা অনেক দীর্ঘস্থায়ী হয় এবং খুব চমৎকার একটা, মানে যারাই করে তারাই আমাদেরকে অনেক ধন্যবাদ দেয় যে আসলেই অনেক স্লিম লাগে, অনেকখানি স্লিম লাগে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে চোখের নিচে যে একটা আই ব্যাগ হয় বা চোখের উপরের অংশটা ফুলে যায়, তো এগুলোকেও আপনারা অনেক সময় কমিয়ে চোখটাকে আবার সুন্দর করেন। যে চোখ তো মনের কথা বলে, আমরা জানি একটু বয়সের কথা বলে ফেলতে পারে, রাইট, এবং সৌন্দর্যের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মানুষের চোখ। এবং চোখের নিচে হয় কি, আমাদের যত স্ট্রেস, আমাদের যত ক্লান্তি চোখের নিচে এসে জমা হয় যেন। এবং একটু দেখা যায় যে রাত জাগার ক্লান্তি থেকে শুরু করে মা যখন হয় একটা মেয়ে বাচ্চাকে নার্সিং করতে গিয়ে দেখা যায় চোখের নিচেই সবার আগে কালি পড়ে। তো এর জন্য আমরা ওই ময়শ্চারাইজের কথা যেটা বলছিলাম, সেই ক্ষেত্রে আসলে আমরা যখনও আমাদের কোনো সমস্যা না থাকলেও চোখের নিচের যত্নটা আলাদাভাবে আসলে নেওয়া উচিত, একটু আলাদাভাবে চোখের নিচের জন্য পাশের জন্য ময়শ্চারাইজার ক্রিম যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করা প্রতি রাতে অন্তত। আর যখন পড়েই যায়, একেবারে যদি ভলিউম ডেফিসিয়েন্ট হয়, অর্থাৎ যে সে গর্ত হয়ে গেছে, হ্যাঁ, গর্ত হলেও কিন্তু চোখের আশেপাশে একটা কালচে ভাব আসে, ডার্ক আই বলা হয় যেটা, ডার্ক সার্কেল। সেক্ষেত্রে কিছু ফিলার ব্যবহার করলেও অনেক সময় দীর্ঘমেয়াদে কাজ করে, 6 মাস থেকে 1 বছর। কখনো কখনো বডির ফ্যাট দিয়েও ফিলারটা করা যেতে পারে। কিন্তু তারপরেও যদি মনে হয় না ব্যাগিনেস চলে এসেছে, তাহলে তার সেই চর্বিটাকে আসলে বের করে দিতে হবে। এবং এটা আসলে একটা মজার প্রক্রিয়া, বাইরে থেকে আসলে কোনো দাগ তেমন থাকে না, ভেতর দিয়ে ট্রান্সকনজাংটিভাল আসলে আমরা কেটে ফ্যাটটাকে নিয়ে আসি এবং এক্সেস স্কিনটাকে সেই ক্ষেত্রে আমরা কমিয়ে দিলে দেখা যায় যে একটা চমৎকার টান টান ভাব চলে আসে চোখের আশেপাশে। এখন মনে হচ্ছে যে আসলে বয়স নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। শারমিন আক্তার সুমি আছে এবং তার টিমমেটরা নিশ্চয়ই আছে, তারা আমাদেরকে সুন্দর করে দেবে। আমাদের সাথে একজন দর্শক আছে, দর্শকের ফোনটা আমরা একটু নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। হ্যালো। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমি আবুল হাসান বলছিলাম বনশ্রী থেকে। জি হাসান সাহেব বলুন। আমার বডিতে লাইপোমা হয়েছে অনেকদিন থেকে। ওকে, প্রায় 10-15 বছর হয়ে গেছে। হ্যাঁ, আমরা 2/2, ওরও আছে, দুজনেরই আছে। তো এটা গিলট হয়ে গেছে হাতে, পিঠে, পেটে অনেকগুলি। তো সেক্ষেত্রে এটার জন্য কি ট্রিটমেন্ট আছে বা আমি কোথায় এসে আপনার সাথে দেখা করলে কি করা যেতে পারে? জি এটা পরামর্শ করেন। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আচ্ছা, ওনার লাইপোমার কথা বলছিলাম এবং মজার বিষয় হচ্ছে লাইপোমার জন্যই লাইপোসাকশনের কথা প্রথম ভাবা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আসলে লাইপোসাকশন করে এটা যাচ্ছে না, লাইপেক্টমি বা কেটেই পরিষ্কার করতে হচ্ছে। আসলে লাইপোমাটা হচ্ছে এক ধরনের চর্বির টিউমার এবং এই টিউমারটা আসলে খুবই বিনাইন, সাধারণত খুব রেয়ারলি খারাপ দিকে যায় বা ক্যান্সারের দিকে যায়। এই জন্য লাইপোমা শরীরে যতই থাকুক আমরা সাধারণত তেমন কিছু করতে বলি না, আমরা শুধু বলি একটু খেয়াল রাখবেন কোনোটা বড় হচ্ছে কিনা, কোনোটা ব্যথা করছে কিনা, তাহলে ধরে নেওয়া যায় যে সেটাতে একটা ক্যান্সারে কনভার্ট হওয়ার একটা রিস্ক থাকে বা খারাপ দিকে যাওয়ার রিস্ক থাকে। কিন্তু যদি সেগুলো কোনো সমস্যাই হচ্ছে না কিন্তু তার নিজের কাছে খারাপ লাগে, সেই ক্ষেত্রেও হচ্ছে যে যদি কোনো লাইপোমা বেশি বড় হয় সেগুলোই সাধারণত আমরা কাটি। কারণ দেখা যায় যে যাদের, উনি বলছিলেন অনেকগুলো এবং ওনার ফ্যামিলিতে দুটো জিনিসই কিন্তু লাইপোমাটোসিসের দিকে যায়, অর্থাৎ ফ্যামিলিগতভাবে সারা শরীরে অসংখ্য থাকে, তো অসংখ্য জায়গায় কেটে সেগুলো বের করলে তো অসংখ্য দাগ পড়ে যাবে বা কষ্টও হয়ে যাবে। তো সেই সমস্ত যে চিন্তা থেকে এটা করা হচ্ছিল দেখা গেল যে সেই তো অনেক স্কার থাকছে। তো সেই সমস্ত ক্ষেত্রেও, তবে তারপরেও দেখা যায় যে অনেকেরই আছে বডির এক্সটার্নাল পার্টে, মানে তার হাতে এত লাইপোমা যে সে একটা স্লিভ
হাফ স্লিভের টি শার্ট পরতে পারে না, এরকম অনেককেই আমরা দেখেছি। এবং সেই ক্ষেত্রে আমরা অনেকে মেন্টালি খুব ডাউন ফিল করে এবং তিনি কোথাও হাতটা এগিয়ে দিতে সাই ফিল করে। সেই সমস্ত ক্ষেত্রে যেই সব জায়গায় আসলে দেখা যায় বা একটু প্রমিনেন্ট বা বোঝা যায়, সেই জায়গাগুলোটা আমরা কমিয়ে দিতে পারি বা কেটে বের করতে পারি। তবে লাইপোমার জন্য আসলে কেটেই অপারেশন করতে হয়, প্রয়োজনে উনি সেটা সাহায্য নিতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদেরকে আরেকটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি পরে কিন্তু আবার ফিরে আসবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবার ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। আমাদের আজকে কেমন আছেনের বিষয়টি হচ্ছে তারুণ্য ধরে রাখতে প্লাস্টিক সার্জারি, এবং এই বিষয়ে আমাদের সাথে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন একজন অত্যন্ত প্রতিশ্রুতিশীল তরুণ প্লাস্টিক সার্জন, ডাক্তার শারমিন আক্তার সুবি, এবং তিনি সহকারী উদ্যোমক হিসেবে কাজ করছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বিরতির আগে আমরা অনেকগুলো খুবই ইন্টারেস্টিং সব বিষয় নিয়ে আমরা কথা বলে ফেলেছি। আরও কিছু বলবার আছে, হয়তো সব কিছু আজকের অনুষ্ঠানে বলা হবে না, হয়তো পরবর্তী কোনো এক অনুষ্ঠানে আবারও আমরা এসব নিয়ে কথা বলব। আমরা এর আগে তো ডাবল চিন নিয়ে কথা বলছিলাম, কিভাবে এটাকে আবার আপনারা ঠিক করেন সেটা নিয়ে। এখন একটু আপনাদের কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের কাছে তরুণরা বা মাঝবয়সী নারীরা আসলে, যেরকম নারীদের একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে তার স্তনের গঠনটা বা সৌন্দর্যটা নিয়ে সে খুবই কনসার্ন থাকে, এবং বিভিন্ন অসুখ বিসুখ হোক বা বিভিন্ন কারণেই কিন্তু সেই সৌন্দর্য বা সেই তারুণ্যদীপ্ত যে গঠনটা সেটা কিন্তু সবসময় থাকে না। কিন্তু আপনারা তারা যখন আপনাদের কাছে আসে তখন আপনারা কিছু সমাধান তাদেরকে দিয়ে থাকেন। আমরা একটু জানতে চাই যে কি সমাধান বা কি চিকিৎসা আছে। আসলে মোটা দাগে যদি আমরা বলি, মোটা দাগে ব্রেস্টের 3 ধরনের সমস্যা নিয়েই আসে অ্যাস্থেটিক পারপাসে বা সৌন্দর্যবর্ধন পারপাসে। সেটা হচ্ছে কারো ব্রেস্ট একটু বড় হয়ে গেছে, মানে সে ওয়েট গেইন করেছে অথবা ওয়েট গেইন করেনি কিন্তু ব্রেস্টটাই বড় হয়েছে, হরমোনাল কারণে একেবারে অস্বাভাবিক হতে পারে। কারো এটা একটা আমরা আলাদা করলাম। দ্বিতীয় একটা ভাঁজ হচ্ছে তার সেরকম বড় হয়নি কিন্তু বাচ্চাকে বুকে দুধ খাইয়েছে বা সে অনেক ওয়েট গেইন করেছিল, সেটা কমিয়েছে, তারপর ব্রেস্টটা একটু ঝুলে গিয়েছে, স্যাগি হয়ে গিয়েছে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে ব্রেস্টটা ছোট। সেটা হতে পারে যে জন্মগতভাবেই আসলে ডেভেলপমেন্টাল পিরিয়ডে তার খুব বেশি বড় হয়নি, অথবা সে ওয়েট লুজ করার ফলে অনেকেই দেখা যায় যে একটা কিটো ডায়েট করার পরে ফ্যাট রিডাকশন যখন করে, বডি থেকে ফ্যাট যায় যখন, ব্রেস্ট থেকেও ফ্যাট চলে যায়। তো এই 3টা ভাবেই আসলে প্রেজেন্ট করে আমাদের কাছে, এবং 3টারই খুব চমৎকার সমাধান আছে। যার বড় আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা একটু তার ফোনটা নিচে। প্রিয় দর্শক, কে আছেন, আপনার পরিচয়টি বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলছিলাম যে আপনার নাম্বারটা অনেক সময় ডাইরেক্ট করতে পারি না, তো কাইন্ডলি যদি আপনার নাম্বারটা যদি ঝুলিয়ে রাখেন তাহলে একটু ভালো হয়। দ্বিতীয়, চুলের যাদেরকে চুল টাক মাথা, তারকে কিভাবে করা যায় কিনা, আর খরচটা কিরকম আপনার প্লাস্টিক সার্জারিতে? ওকে, খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমরা আগে একটু আমাদের তো প্ল্যানই আছে যে আমরা চুল নিয়ে কথা বলছি। তো আমরা যেটি বলছিলাম হচ্ছে মোটা দাগে ব্রেস্ট রিডাকশন, ব্রেস্ট লিফট এন্ড ব্রেস্ট অগমেন্টেশন বা বড় করা। তো ব্রেস্ট রিডাকশনের জন্য আসলে অপারেশন ছাড়া কোনো প্রক্রিয়া নেই, মানে কোনো ওষুধ খেয়ে কিংবা কোনো কিছু করে আসলে ব্রেস্টটাকে ছোট করা যায় না। তো এটা অপারেশনের জন্য যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলোতে মোটামুটি দাগটা যাতে কম বোঝা যায় এভাবেই আসলে আমরা প্ল্যানিং করে থাকি। তো এটা ব্রেস্ট ছোট করার প্রসঙ্গে গেল। ব্রেস্টটা ঝুলে গিয়েছে যাদের, তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে 2 ধরনের নারীরই আসে। একটা হচ্ছে তার ব্রেস্টের ভলিউম যথেষ্ট আছে কিন্তু তারপরেও একটু শ্যাগি বা ঝুলে গেছে, সেই ক্ষেত্রে আমরা প্রক্রিয়া করে তার এক্সেস স্কিনগুলো ফেলে শুধুমাত্র তার ব্রেস্টটা দিয়ে তার ব্রেস্টটাকে একটু লিফট আপ করে দিই। হ্যাঁ, আবার কখনো দেখা যায় যে না, ফ্যাটও গিয়েছে, স্কিনও লুজ হয়েছে, সেই ক্ষেত্রে আসলে ইমপ্লান্টের সহায়তা আমাদের নিতে হয়। কখনো দেখা যায় যে ইয়াং মেয়ে কিংবা আনম্যারিড, তারা অপারেশনের স্কারটা বা দাগটা নিতে চায় না শরীরে, বা ভাবে যে দাগ ছাড়া কোনো সম্ভব কিনা। তো বডি ফিলার এক ধরনের বিষয় আছে, যেটা হচ্ছে সিলিকনের ফিলার, সেটা ইনজেক্ট করলে কিছুটা বাড়ে, কিন্তু তার থেকেও ভালো অনেক সময় ফ্যাটটা গ্রাফট করা যেতে পারে। কিন্তু সবগুলোরই আসলে কিছু না কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জেনেই আসলে আমরা তাদেরকে বলে থাকি।
আর যে বিষয়টা সেটা হচ্ছে যে ব্রেস্ট বড় করার জন্য ইমপ্লান্ট নিয়ে মানুষের অনেক প্রশ্ন থাকে, যে এটা বাইরের থেকে একটা জিনিস দেওয়া হয়। সবচেয়ে বেশি প্রশ্ন থাকে যে এটা থেকে ক্যান্সার হয় কিনা, কিন্তু এটা আশ্বস্ত করার মতো বিষয় আসলে যে খুবই রেয়ারলি বলা যেতে পারে, আপনি তো বলতে পারেন আসলে যে মানে 1%ও না এই ক্ষেত্রে আসলে যে ক্যান্সারটা হয়। তো ইমপ্লান্টের এবং সবচেয়ে ব্রেস্ট বড় করার ক্ষেত্রে ইমপ্লান্টের একটা ভালো রেজাল্ট আমরা পাই এবং খুব চমৎকার একটা দীর্ঘস্থায়ী রেজাল্ট পাওয়া যায় এই ক্ষেত্রে। অনেক ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা জানলাম। দর্শকের যে প্রশ্নটা ছিল যে চুল পড়া নিয়ে, আসলে এটাও আমাদের বয়সী যারা আছে, মানে মাঝ বয়সী যারা আছেন তাদের কিন্তু এই চুল পড়া নিয়ে খুব একটা কনসার্ন থাকে। চুল পড়ছে অল্প বয়স থেকেও অনেকে শুরু হতে পারে। চুল পড়ার কি সমাধান আছে আপনাদের হাতে? চুল পড়ার সমাধানটা নিয়ে আসলে আমরা অনেকেই কাজ করি, আমরা ডার্মাটোলজিস্টরাও কাজ করে, প্লাস্টিক সার্জনরাও কাজ করে, এবং যখন পড়া শুরু করে তখন মূলত আমরা সেটা ঠেকানোর কাজে চেষ্টায় ব্যস্ত থাকি, যে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট, পিআরপি এগুলো দেওয়ার মাধ্যমে চুলটাকে কিভাবে ঠেকানো যায় বা পড়া। পিআরপি কাজ করে, অবশ্যই কাজ করে, কিন্তু সেটা পারসন টু পারসন ভ্যারি করে, এবং অনেকেই দেখা যায় যে স্মোকিং করে বা ডায়েট বা অন্য জিনিসগুলো মানে না, সেই ক্ষেত্রে তার আসলে এই জিনিসগুলো ভালো ফল পাওয়া যায় না। আর কিন্তু তারপরেও দেখা যায় যে সামনের দিকে খালি হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে শীতের পাশ দিয়ে ফাঁকা হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে অনেক সময় দেখা যায় যে হেয়ার ট্রান্সপ্লান্টের বিকল্প নেই। তবে এই ক্ষেত্রে আমরা যে বিজ্ঞাপন দেখি মাঝে মধ্যে আমরা নিজেরাও অবাক হয়ে যাই যে এটা কিভাবে সম্ভব, মানে পুরো টাক মাথা কিন্তু সেখানে চুল এনে দিচ্ছে। আসলে এইটাও ভাবে সম্ভব না। চুল যদি পিছনের দিকে কারো থাকে, মানে পার্মানেন্ট হেয়ারগুলো তো পিছনেই থাকে, পেছনের চুলগুলো থেকে আমরা বেছে বেছে এনে গাছ রোপণ করার মতো বা ধান গাছ বুনে দেওয়ার মতো আমরা সামনে বুনে দেই। তো সেই বিষয়টার জন্য আসলে ছেলেদের ক্ষেত্রে মূলত হেয়ার লাইনটা ইম্পর্টেন্ট, এবং পিছনে ভার্টেক্স টাকের একদম মাথা যেটা, সেই অংশটা ইম্পর্টেন্ট। তো ওই জায়গাগুলোতে করে দেওয়া হয়। মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে শীতের আশেপাশে এবং সামনের হেয়ার লাইনটা করে দিলে অনেকটাই সমাধান হয়। তার মানে আপনি এটা ট্রান্সপ্লান্ট করেন। এখন আমার মনে হয় আপনার আজকের আমাদের আলোচনা থেকে রোগীরা আগ্রহী হয়ে উঠছেন, এবং স্বাভাবিকভাবে তার প্রশ্ন আসছে, সেটা হলো যে খরচ কেমন। হ্যাঁ, এটা খরচ কেমন, যদি বার্নিং কোয়েশ্চেন, বিকজ আমাদের শুনলে মনে হয় প্লাস্টিক সার্জারিতে অনেক টাকা খরচ হবে, এবং উনি অ্যাজ এ হোল যদি হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে বলি, সেই হিসেবে সেটা কিন্তু করতে বাংলাদেশে আসলে যে খুব বেশি খরচ লাগে না আসলে। 1000 হেয়ার গ্রাফটের কথা হিসেবে এটা সেন্টার টু সেন্টার ভেরি করে, পার্সন টু পার্সন ভেরি করে। তবে সাধারণত দেখা যায় 1 থেকে 1.5 লাখের মধ্যেই মোটামুটি 1 থেকে 1.5 লাখের মধ্যে এই হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে যায়। এটা যেহেতু একটা দীর্ঘস্থায়ী সমাধান, সেই ক্ষেত্রে অনেকেই এটা অনেক লম্বা সময় ধরে করতে হয় না। এটা কেমন সময়? হ্যাঁ, মোটামুটি আমরা ওইটা যেদিন রাখি সেদিন আমাদের 6 থেকে 8 ঘন্টার মতো একটা সময় চলে যায় এক এক পেশেন্টের ক্ষেত্রে। 6 থেকে 8 ঘন্টা, হ্যাঁ, অনেক লম্বা সময়। আপনি আস্তে আস্তে এগুলো গ্রাফ করতে। আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক আছে, দর্শকের ফোনটা নিচ্ছে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনি পরিচয় বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শারমিন বলছি, লালমাটিয়া থেকে। আচ্ছা, আমার বয়স 60 প্লাস। হ্যাঁ, আমি কি এই যে মহিলাদের যে পেটের, আমি কি এই বয়সে এই ট্রিটমেন্ট নিতে পারবো? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর প্রশ্ন করবার জন্য। খুবই চমৎকার প্রশ্ন, এবং আমি যেটা বলছিলাম যে অনেকেই আসলে আগ্রহী হয়, আমরা রেসপেক্ট করি তাদের এই চাওয়াটাকে এবং উৎসাহিত করি ডেফিনেটলি। বয়স কোনো ফ্যাক্টর না, তবে একটা জিনিস আছে, যদি তার অন্য ধরনের কোমরবিডিটি থাকে, মানে তার যদি হাইপার টেনশনটা আনকন্ট্রোল থাকে, তার যদি ডায়াবেটিসটা বেশি থাকে বা অন্য কোনো কোমরবিডিটি থাকে, সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে খুব বেশি উৎসাহিত করি না। তারপরেও দেখা যায় যে কেউ যদি ফিটনেসটা ধরে রাখতে চায়, এবং সবচেয়ে বড় কথা এই সব কিছু করতেই তো যত্নটা অনেক বেশি জরুরি, সেটার প্রতি যদি সে মনোযোগী হয়, তাহলে আমরা ওনার সাথে কথা বলে তার চাহিদা মোতাবেক একটা কিছু বের করে আনার চেষ্টা করি সবসময়। অনেক ধন্যবাদ আপনাকে। তার মানে হচ্ছে যে এটা আসলে মানে ভ্যারি করে, ভ্যারি করে। তবে বয়স কখনো কখনো ফ্যাক্টর, কখনো কখনো ফ্যাক্টর না। যদি অন্য কোনো সমস্যা না থাকে, আমি যদি সংক্ষিপ্ত করি আপনার এই প্রশ্নের উত্তরটিকে, যে যদি শারীরিক অন্য কোনো জটিলতা না থাকে তাহলে এটি করতে কোনো অসুবিধা নেই, করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে। ফেস লিফট নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, ফেস লিফট বিষয়টি কি, আপনারা কিভাবে করেন? এবং হ্যাঁ, ফেস লিফট যেটা হচ্ছে যে এটাও আমরা আগে খুব বেশি দেখতাম না, কিন্তু এখন অনেকেই চায়। অনেকেই আসলে যেটা বলছিলাম, আমরা লাইপোসাকশন
ইনজেকশন করে বা বটক্স দিয়ে ফিলার দিয়ে একটা সময় পর্যন্ত অনেকখানি কভার করা যায়, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে স্কিনটা ঝুলে যাচ্ছে, এবং এই স্কিনটা ঝুলে যাওয়ার জন্য ইফেক্টটা কিন্তু দেখা যায় যে একেবারে নাজোলিবিয়াল ফোল্ডে এখানের যে ভাঁজটা পড়ে যাচ্ছে, কিংবা ফেসের ওভারঅল স্কিনটা অনেক থিন লাগছে, ভালো লাগছে না, রিঙ্কেলগুলো বেশি বোঝা যাচ্ছে। তখন যেটা আমরা করে থাকি যে এমনভাবে কেটে আমরা সেই প্রক্রিয়াটা করি, যেটা হচ্ছে যে কানের সামনে বা কানের পেছন দিক দিয়ে স্কিনটা গলার নিচ দিয়ে এমনভাবে হাইট করে বা মাথার চুলের ভেতর দিয়ে কেটে আমরা এক্সেস যে স্কিনটা সেটার নিচ দিয়ে গিয়ে একেবারে মানে এখানেও সেই সুড়ঙ্গ খোঁড়ার মতো একটা বিষয়, একদম ভেতরে গিয়ে আমরা যে স্ম্যাশ একটা লেয়ার থাকে যেটা ফেসের টাইটনেসটাকে ধরে রাখে, সেই লেয়ারটাকে প্লাইকেট করে এক্সেস যা আছে সেটা আমরা ফেলে দিই। এবং সেই ক্ষেত্রেও দেখা যায় যে এইটার রেজাল্ট অনেক দীর্ঘমেয়াদী হয় এবং খুব চমৎকার তাকে স্যাটিসফাই করা যায়। অনেক ধন্যবাদ ডক্টর সুমি। আমাদের সময় প্রায় শেষের দিকে। আমরা খুব ছোট করে একটা জিনিস জানতে চাই। অনেকগুলো অপারেশনের কথা হলো, ট্রিটমেন্টের কথা বলা হলো, কিন্তু এসব না করে একজন মানুষ কিভাবে তার তারুণ্যকে দীর্ঘদিন ধরে রাখতে পারবে, উপভোগ করতে পারবে? আমরাও সেটাই চাই আসলে সবার জন্যই, সেটাই কাম্য। আমি খুব সংক্ষেপেও যদি বলি, নিজের যত্নটা সবসময় নিতে হবে। এই যত্নটা শারীরিক, এই যত্নটা মানসিক, এবং যেটা বলা হয় স্পিরিচুয়াল যত্ন। আসলে আমাদের ফোকাস থাকা, আমাদের নিয়মিত শরীর চর্চা করা এবং ব্রিদিং এক্সারসাইজ করা, আমাদের ধূমপান না করা, এবং শরীরের অন্য সব অর্গান বা বডির অন্য পার্টগুলোর জন্য যেগুলো ভালো, আমরা যেরকম বলি যে খাবার দাবারের চর্বি এড়িয়ে চলা, ন্যাচারাল খাবার খাওয়া, এই জিনিসগুলোর পাশাপাশি আমরা প্রচুর মানে নির্দিষ্ট পরিমাণে একজন মানুষের জন্য যে দৈনিক যে একটা স্টেপ হাঁটা, 15,000 স্টেপ, সেই হাঁটা বা একটু খোলা হাওয়ায় থাকা, এগুলোর পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম, পর্যাপ্ত স্ট্রেস না নেওয়া, এবং স্কিনের যত্নের জন্য সানব্লক ব্যবহার করা, ময়শ্চারাইজার ব্যবহার করা, এগুলো আসলে কোনো বিকল্পই নেই ভালো থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পুরো সময়টা যখন আপনার সাথে কথা বলছিলাম, আমি লক্ষ্য করেছি যে আপনি খুব কথা বলার ভিতরেই আমি মানে অনুভব করতে পারছিলাম যে আপনি আপনার এই সাবজেক্টটাকে খুব ভালোবাসেন, খুব ভালোবাসি, এবং আপনি এটাকে খুব উপভোগ করেন, উদযাপন করেন, এবং আপনি প্রত্যেকটা ট্রিটমেন্ট প্রসিডিউর যখন বলছিলেন আপনার চোখ খুব আনন্দে ঝলমল করছিল। ইটস এ ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর মি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ডাক্তার শারমিন আক্তার সুমিকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে থাকবার জন্য। পরবর্তী অনুষ্ঠান দেখবেন আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই সুন্দর থাকবেন। শুভরাত্রি।